মনে হয় বাংলাদেশের খারাপ দিন শুরু হয়ে গেছে। শেখ হাসিনা যথেষ্ট কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের ইকোনমিকে ব্যালেন্স করার চেষ্টা করছিল। ভারতও বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে সাহায্য করছিল, কিন্তু তাদের ভারতের বন্ধুত্ব হজম হয়নি। এই জন্য অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই মোহাম্মদ ইউনূস ভারতের সাথে সম্পর্ককে খারাপ করতে উঠে পড়ে লেগে পড়েছে এবং অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্ককে ক্রমশ মজবুত করেছে। কিন্তু এটা প্রকৃতিরই দান যে ভারতকে শত্রু বানানোর পর বাংলাদেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশন জঘন্য থেকেও জঘন্যতম হয়ে যাচ্ছে। আসলে কোন দেশের সরকারের কাছে যখন পর্যাপ্ত মাত্রায় ফান্ড না থাকে বা ট্যাক্স কালেকশন গভর্নমেন্ট পেন্ডিং এর চেয়ে কম হয়ে থাকে, তখন সরকারকে মার্কেট থেকে অর্থ তুলতে হয়, যাকে ডাট বলা হয়ে থাকে। সরকার দ্বারা সভরেন বন্ড ইস্যু করা হয়ে থাকে। ইন্টারন্যাশনাল মার্কেট থেকে লোন নেওয়া হয়, যাকে ডেপ্ট বলা হয়ে থাকে। সরকার দ্বারা সভরেন বন্ড ইস্যু করা হয়ে থাকে। ইন্টারন্যাশনাল মার্কেট থেকে লোন নেওয়া হয়, বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নেওয়া হয় এবং তারপর সেই অর্থ দিয়ে সরকার নিজেদের খরচ মেটায়। অলমোস্ট প্রায় সব দেশের সরকার ডেপ্ট তুলে থাকে। এখন এতে কোনো প্রকার খারাপ বিষয় নেই। এখন যেটা হয় যে সমস্ত দেশের সরকার ডেপ্ট তোলে তাদেরকে সেই সমস্ত ডেপ্ট কিছু সময়ের মধ্যে পেও করতে হয়। এমনটা নয় যে বিশ্বের সমস্ত দেশের ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক কন্ডিশন একই থাকবে। সমস্ত গভর্নমেন্টের রেভিনিউ থিমস আলাদা আলাদা হয়ে থাকে। কিছু দেশের জিডিপি স্ট্রং হয় এবং কিছু দেশের উইক। এই জন্য এখানে রোলে এসে যায় ফিচ অ্যান্ড মুডিজের মতো টপ ক্লাস এজেন্সিস। এরা যেটা করে থাকে যে প্রত্যেকটা দেশকে ক্রেডিট রেটিং দিয়ে থাকে এবং তার সাথে তারা এটা বলে যে সমস্ত পার্টিকুলার দেশ মার্কেট থেকে ডেপ্ট তুলছে, মার্কেট সভরেন বন্ড সিকিউরিটি বা আরো অন্যান্য জিনিস ইস্যু করে যে অর্থ গ্রহণ করছে, সেই অর্থকে পুনরায় ফেরত দেওয়ার ক্যাপাসিটি কতটা সেই দেশের রয়েছে, যা থেকে ইনভেস্টররা জানতে পারবে যে কোন দেশকে অর্থ দেওয়া সেফ হবে এবং কোন দেশকে অর্থ দেওয়া টাকা ডুবিয়ে দেওয়া হবে, কারণ তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন একদমই ঠিকঠাক নেই। এবং এই ক্রেডিট রেটিং এজেন্সি দ্বারা ট্রিপল এ থেকে শুরু করে ট্রিপল সি পর্যন্ত রেটিং দেওয়া হয়ে থাকে। এখন যেটা হয়েছে সেটা হলো বাংলাদেশের গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই সময় একদম খারাপ চলছে। না ইলেকট্রিসিটি বিল পে করার জন্য তাদের কাছে পর্যাপ্ত টাকা রয়েছে, আর না তো টাকা রয়েছে ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং গভর্নমেন্ট স্কিমে খরচ করার জন্য। বাংলাদেশের ফরেক্স রিজার্ভও প্রায় খালি হয়ে গেছে। এই জন্য বাংলাদেশের সরকার মার্কেট থেকে ডেপ্ট তোলার জন্য ক্রমাগত চেষ্টা করছে। এখন এটাকে চেষ্টাই বলা চলে, কারণ এখনো পর্যন্ত কোনো দেশ বাংলাদেশকে রেস্কিউ করার জন্য এগিয়ে আসেনি। কিন্তু এর মধ্যে মডিজ ক্রেডিট রেটিং এজেন্সি বাংলাদেশের চেষ্টার ওপর জল ঢেলে দিয়েছে। এর ওপর আপনি একটা আর্টিকেল দেখতেই পাচ্ছেন যেখানে বলা হয়েছে মডিজ ক্রেডিট রেটিং এজেন্সি বাংলাদেশের রেটিংকে ডাউনগ্রেড করে দিয়েছে। বাংলাদেশের রেটিং প্রথমে B1 ছিল, যাকে মডিজ এখন B2 ক্যাটাগরিতে ফেলে দিয়েছে। মডিজ বাংলাদেশের আউটলুককে স্টেবল টু নেগেটিভ ক্যাটাগরিতে দেখিয়েছে। কারণ স্বরূপ মডিজ বলেছে বাংলাদেশের পলিটিক্যাল রিস্ক যথেষ্ট বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে, যার কারণে গ্রোথ যথেষ্ট স্লো হয়ে গেছে। পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল অ্যানালিস্টের কারণে বিভিন্ন সেক্টরে রিস্ক বেড়ে গেছে, যার জন্য সরকারের ওপর লিকুইডিটি রিস্ক বেড়ে গেছে। ইলেকশনের কোনো রোডম্যাপ নেই, এছাড়াও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও খারাপ হয়ে গেছে। সেই সাথে কমিউনিটি বেসড টেনশনকেও এর কারণ বলে দেখানো হয়েছে, যার জন্য ডোমেস্টিক মার্কেটে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যথেষ্ট উইক হয়ে গেছে। এর মানে হলো বাংলাদেশের ইকোনমি ক্রমশ খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। দেশের ওপর এক্সটার্নাল ডেট যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অনেক বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও বাংলাদেশের সরকারের কাছে শর্ট ফর্ম ল্যাবরেটরিজকে পূরণ করার জন্য ফরেক্স রিজার্ভও পর্যাপ্ত মাত্রায় নেই। মডিজের রেটিং ডাউনগ্রেড করার মানে হলো এখন বাংলাদেশের সরকার যে ডেট তুলবে তার জন্য তাদেরকে যথেষ্ট বেশি অর্থাৎ হাই ইন্টারেস্ট পে করতে হবে। এছাড়াও মডিজের রেটিং কম হওয়ার কারণে ইনভেস্টরদের ভরসা যে কোনো দেশের সরকারের ওপর কম হয়ে থাকে। ডেপ্ট গ্রহণ করতে ক্রমশ সমস্যায় পড়তে হয় এবং দেশেতে নতুন করে ইনভেস্টমেন্ট আসে না। দেশের কারেন্সি ভ্যালু অ্যাপ্রিসিয়েট হয়ে যায়। গত বছর ভারত $4 বিলিয়ন দিয়ে শ্রীলঙ্কাকে এইভাবেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে বের করেছিল এবং তারপর আমরা মালদ্বীপকেও সাহায্য করেছি।
বলেছিলাম। এখন দেখার বিষয় এটা হবে যে এখন কি মোদী সরকার বাংলাদেশকে সাহায্য করবে নাকি না। যদি বাংলাদেশের সরকার ভারতের সামনে নিচু হয় এবং ভারতের থেকে সাহায্য চায়, তাহলে কি মোদী সরকারকে সাহায্য করা উচিত হবে, হ্যাঁ নাকি না? নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান। টুক করে চলে যাই এবার পরবর্তী আপডেটে। দক্ষিণ কোরিয়াতে বর্তমানে এমনই কিছু পরিস্থিতি রয়েছে যেখানে রাস্তায় ট্যাঙ্ক ঘোরাঘুরি করছে, রাস্তা একদমই জনশূন্য। শুধু তাই নয়, সেখানকার যে সমস্ত টেলিভিশন রয়েছে, যত নিউজ নেটওয়ার্ক রয়েছে, সমস্ত ক্ষেত্রেই সরকারের কন্ট্রোল এসে গেছে। দেশেতে এখন আপনি প্রোটেস্ট করতে পারবেন না, কোন রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করা যাবে না, এমনকি সরকারের অনুমতি ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। অর্থাৎ দক্ষিণ কোরিয়াও এখন উত্তর কোরিয়ার মতোই তৈরি হয়ে গেছে, কারণ এখন থেকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুকোয়েল দেশের ভেতরে সৈন্যদের মধ্যে এমার্জেন্সি ঘোষণা করেছে। শুধুমাত্র এমার্জেন্সি নয়, বরং সৈন্য শাসন যুক্ত এমার্জেন্সি ঘোষণা দিয়েছে। অর্থাৎ এর মানে হলো দেশের সব সিদ্ধান্তের ডোর এখন সেনাবাহিনীর হাতে চলে এসছে। এখন আপনাদের মধ্যে অনেকেই কনফিউজ থাকবে, সেই জন্য ম্যাপ দেখুন। এই যে ওপরের অংশ রয়েছে সেটা হলো উত্তর কোরিয়া, অর্থাৎ কিম জং উনের এরিয়া, অর্থাৎ যেখানে বাধা ধরার বিষয়ে প্রথম থেকেই রয়েছে। এরই নিচে রয়েছে দক্ষিণ কোরিয়া, যেখানে রয়েছে গণতন্ত্র আর সেই সাথে উন্নতি। আপনি শুনেই থাকবেন দক্ষিণ কোরিয়ার বিষয়ে, যেই দেশ মোটামুটি সমগ্র বিশ্বতে ফেমাস। কেপ্পো দক্ষিণ কোরিয়া থেকেই আসে, আর এর উন্নতি সম্পর্কে তো আপনি খবর শুনেই থাকবেন, যেটা একটা যথেষ্ট ডেভেলপড কান্ট্রি। এখন এই দেশের মধ্যে যেখানে আজ পর্যন্ত লোকতন্ত্র ছিল, কিছু ঘন্টা আগে সেই লোকতন্ত্রকে শেষ করে দেওয়া হয়েছে। এখন সেখানে সেনাবাহিনীর শাসন লাগু করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, দুই জায়গাতেই নিয়মাবলী চলে এসছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে রাষ্ট্রপতি এই পুরো এমার্জেন্সি নিয়মাবলী জারি করেছে, সেখানকার বিরোধী পার্টি সেটার বিরোধ করছেই, এর সাথে যে পার্টির প্রেসিডেন্ট, সেই পার্টির যিনি হেড রয়েছেন বা অধ্যক্ষ রয়েছেন, তিনিও এর বিরোধ করা শুরু করে দিয়েছেন। কিন্তু এই ব্যক্তি কারোর কোনো কথাই শুনছে না। স্ক্রিনের ওপর আপনি দেখুন, ইনি হলেন সেনাবাহিনীর কমান্ডার, যিনি তার বিশেষ বিশ্বাসযোগ্য ব্যক্তি। এনাকেই সমগ্র দেশের বাগডোর দিয়ে দেওয়া হয়েছে। এই সেনাবাহিনীর কমান্ডার সরাসরি রাষ্ট্রপতিকে রিপোর্ট করবেন, আর এই সময় কোনো প্রকার নিউজ চ্যানেল, কোনো প্রকার টেলিভিশন এখনকার সরকারের অনুমতি ছাড়া কিছুই প্রদর্শন করতে পারবে না। অর্থাৎ দেখতে গেলে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এখন আর কোনো পার্থক্য নেই। এখন এখানে আপনার প্রশ্ন হবে, রাষ্ট্রপতি এমন শাসন কেন প্রবর্তন করেছে? এর পেছনে কি বিশেষ কোনো প্রকার কারণ রয়েছে? তো বলে রাখি, কারণ কিছুই নেই। যেটা আসলে হয়েছে সেটা হলো, এই রাষ্ট্রপতি বহুমত হারিয়ে ফেলেছিলেন সংসদে। এনারই পার্টির লোকজন এনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, কারণ তিনি এমন কিছু টার্ম আনতে চলেছিলেন বাজেটে, যা থেকে দেশের অর্থব্যবস্থা সংকটে পড়ত। এই কারণের জন্য বাজেট পাস হচ্ছিল না। উল্টে যে সমস্ত অন্যান্য পার্টি রয়েছে তারা একত্রিত হয়ে নাকি ইমপিচ করতে চলেছিল। অর্থাৎ এনাকে তার শাসনভার থেকে বিতাড়িত করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এই জন্য রাষ্ট্রপতি পুরো দেশেতে সেনা আইন কানুন লাগু করে দিয়েছে। এবং আপনাদের বলে রাখি, এখন এখানে আমেরিকার ভাবনা চেক করা হবে, কারণ দক্ষিণ কোরিয়াতে আমেরিকা ছাড়া কিছুই হয় না। দক্ষিণ কোরিয়ার উপর আমেরিকার যথেষ্ট কন্ট্রোল রয়েছে, বিশেষ করে সেনা লেভেলে, কারণ এখানে সেনাবাহিনীর যথেষ্ট শক্তিশালী বেসও রয়েছে। তো এই অবস্থায় আমেরিকার কি পজিশন হবে সেটাও দেখার মতোই বিষয় হবে। কিন্তু এখন তো এই ব্যক্তি বিশ্বের সমস্ত গণতান্ত্রিক দেশকে উপহাস করছে। এখন উপহাস তো হবেই, কারণ উত্তর কোরিয়ার যে কিম জং উন রয়েছেন এবং চীনের শি জিনপিং, তারা তো হাসাহাসি করবেই এবং তারা বলবে, এটাই তোমাদের গণতন্ত্র? তোমরা বলতে আমরা দক্ষিণ কোরিয়াতে লোকতন্ত্র নিয়ে এসেছি, উত্তর কোরিয়ার থেকে আরো উন্নত বানিয়ে দিয়েছি। কিন্তু শেষে কি এলো? সেই নিয়মাবলী। এই জন্য আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর জন্য এটা ইন্টারেস্টিং মোমেন্ট হবে, কারণ তারাই দক্ষিণ কোরিয়াকে আলাদা করে দিয়েছিল উত্তর কোরিয়ার থেকে, এবং তাদের তৈরি করা দক্ষিণ কোরিয়া আজ নিয়মাবলীর মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এটা তারা একদমই সহ্য করতে পারবে না। এই জন্য পরবর্তী কিছু ঘন্টায় এখানে বড় কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, যেটা হয়তো সৈন্য তদন্তের দিকেও যেতে পারে। আপনি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যা কিছুই ঘটবে দক্ষিণ কোরিয়াতে এবং বিশ্বজুড়ে সেই বিষয় জানিয়ে দেবো। তো এখন বাংলাদেশের বিষয়ে আপনাদের কি বক্তব্য থাকবে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।